নতুন বাংলাদেশের কাছে আমাদের স্বপ্ন এবং প্রত্যাশা অনেক। অর্জনগুলোকে সুসংহত করতে অর্থনীতিকে শক্তিশালী করে নিশ্চয়ই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কেমন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, কিংবা যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব কি করে, সেই চ্যালেঞ্জ আছে সামনে। সেই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। কেমন চাই আগামীর বাংলাদেশ। ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, কেমন আগামীর বাংলাদেশ চাই এই বিষয় নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে মুখোমুখি হয়েছেন ডক্টর হোসেন জিল্লুর রহমান, অর্থনীতিবিদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, নির্বাহী চেয়ারম্যান PPRC এবং চেয়ারম্যান ব্র্যাক। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের দেশ সাম্প্রতিকে। নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি, সেখানে নিশ্চয়ই আমাদের যথেষ্ট প্রত্যাশা রয়েছে এবং স্বপ্ন আসলে একেবারে আকাশচুম্বী। আপনি অর্থনীতিবিদ, সে কারণে আমি শুরুটা একটু করতে চাই যে ভঙ্গুর অবস্থায় আসলে আমরা আমাদের এই নতুন বাংলাদেশকে পেয়েছি। এই ভঙ্গুর অর্থনীতিতে দাঁড়িয়ে রাজনীতিকে শক্তিশালী করা কতখানি চ্যালেঞ্জিং? রাজনীতি অর্থনীতি দুইটাই চ্যালেঞ্জিং, খুবই চ্যালেঞ্জিং, এবং সমান্তরালভাবেই দুটাকে আমাদের ভঙ্গুর জায়গাগুলোকে ঠিক করতে হবে। তো একটা বিষয় হচ্ছে যে অর্থনীতির তো কিছু আছে, যে এই মুহূর্তের কিছু দুর্বলতাগুলো আছে। একটা মন্থর গতি ছিল অর্থনীতির আগে থেকেই, মূল্যস্ফীতির হার তো অনেক বেশি, তার বেশি কষ্টটা সাধারণ মানুষই পায়, এগুলো ছিল। তার মধ্যে বিশেষ করে ব্যবসার পরিবেশ, যেটা প্রাতিষ্ঠানিক দুর্বলতা, দুর্নীতি তো এক ধরনের বিজনেস মডেল হয়ে গেছিল, দুর্নীতির প্রাতিষ্ঠানিকরণ হয়েছিল। দুর্নীতি একটা দিক, আরেকটা হচ্ছে যে সার্বিক ব্যবসার পরিবেশে আপনার নীতি নির্ধারণী জগৎটা সার্বিকভাবে যারা পরিশ্রমী উদ্যোক্তা মানে বড় উদ্যোক্তা হতে পারে, ছোট হতে পারে, সবার সেইভাবে তাদের কথা শোনাটা নীতি নির্ধারণী মহলের অভ্যাস ছিল না, তাদের ছিল নিজেদের অন্যান্য বিষয়। সো এগুলো পরিবর্তন করার একটা বড় সুযোগ তৈরি হয়েছে। এবং আমাদেরকে একটা কথা সত্য, যে বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর, দুর্বল যাই থাকুক না কেন, বাংলাদেশের অর্থনীতির একটা, যেটাকে আমরা বলি যে রেজিলিয়েন্ট ভিত্তি আছে। কারণ সাধারণ মানুষ, বাংলাদেশের একটা বৈশিষ্ট্য হচ্ছে কেউ বসে থাকতে চায় না, প্রত্যেকে কিছু না কিছু করতে চায়। যেটা করতো সেটা করতে না পারলে আরেকটা কিছু করতে চায়। হয়তো রাষ্ট্রীয় সহায়তার জায়গাটা যদি খুব ভালো হয়, তখন তারা নিজে উদ্যোগের ব্যাপারটা আরও ভালো করে এগিয়ে যায়। তো সাধারণ মানুষ যার যেটা করার সেটা করছে, এবং তার ফলে একটা লেভেলে গতিময়তা আছে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এই প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো কাটানো একটা দিক, আরেকটা হচ্ছে মানুষকে এক ধরনের আস্থার মেসেজ দিতে হবে। শুধুমাত্র আমি করা দরকার, মানে যে প্রাতিষ্ঠানিক কিছু পদক্ষেপ নিলে তা নয়, মানুষের কথা শোনার, মানুষ বলতে আমি বলছি তৃণমূল থেকে শুরু করে উদ্যোক্তা। বাংলাদেশের দুটা বড় শক্তি আছে, কিন্তু একটা হচ্ছে পরিশ্রমী শ্রমিক বলতে পারি, কৃষক ইত্যাদি, পরিশ্রমী উদ্যোক্তা। এদের কথা শোনা দরকার, এদেরকে এক ধরনের ভরসা দেওয়া দরকার। এইটা যদি হয়, প্রাতিষ্ঠানিক যত দুর্বলতা থাকুক সেগুলো রাতারাতি কাটানো যাবে না, কিন্তু ভরসার জায়গাটা যদি জোরদার হয়, তাহলে কিন্তু তারা আরো দ্বিগুণতে যে যা করার সেটা করার চেষ্টা করবে, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর কি। আপনি অনেকবার নীতির কথা বলেছেন। আমরা যখন অর্থনীতি নিয়ে কথা বলছি, রাজনীতি নিয়ে কথা বলছি, সবকিছুতে নীতি আছে। কিন্তু বাংলাদেশে আসলে এখন আমরা যে অবস্থায় আছি, কিংবা গেল 17 বছরে আমরা বাংলাদেশকে যে অবস্থায় পেয়েছি, নীতিটাই কি দুর্নীতি হয়ে গেছে? সেটা তো হয়ে গেছে, সেটা আমরা দেখেছি। এবং দুর্নীতি হয়ে যাওয়ার অনেকগুলো ধরন ছিল, যেমন আমলাতন্ত্রের বা রাজনীতিবিদ এবং আমলাতন্ত্র মিলে একটা প্রকল্প প্রীতি, একটা রাষ্ট্রযন্ত্রের একটা বলা যায় যে একটা দর্শন পর্যায়ে চলে গেছিল। প্রকল্পের সেটার কোনো প্রয়োজন আছে কিনা, আমাদের অর্থনীতির কাজে লাগবে কিনা, সাধারণ মানুষের কাজে লাগবে কিনা, প্রকল্প প্রীতিটাই কিন্তু দুর্নীতির একটা বড় মাধ্যম হয়েছে। আরেকটি মাধ্যম ছিল যে নীতিটাই দুর্নীতির বিষয় ছিল, যেমন ব্যাংক পরিচালনা করা হবে, ওইখানে আমি নিয়ম এমন করে দিলাম যে দুর্নীতি সহায়ক নিয়ম করলাম, মানে নিয়ম করেই দুর্নীতি। আগে তো ভাবলাম যে দুর্নীতি মানে অনিয়ম, এখানে হচ্ছে নিয়ম করেই দুর্নীতি। ব্যাংকের পরিচালনা পর্ষদ কেমন হবে,
সেখানে পারিবারিক সদস্যের সংখ্যা বাড়িয়ে দিলাম ইত্যাদি। সো দুর্নীতির একটা সার্বিক প্রাতিষ্ঠানিকরণ হয়ে গেছিল, সেটা এখন ভাঙার একটা বড় ধরনের সুযোগ। কিন্তু ব্যাংকগুলো নিয়ে আপনি কথা বলছিলেন, ব্যাংকের যে অবস্থা আসলে এই মুহূর্তে আপনি নিশ্চয়ই জানেন যে সরকারে বিগত সরকার আসলে যারা খুব কাছের লোক ছিলেন তাদের মাঝে এমনও আমরা দেখেছি উদাহরণ, একজন লোক একটি ব্যাংক থেকে 36,000 কোটি টাকারও বেশি পাচার করেছেন। এত সহজভাবে যদি আসলে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে ফেলা যায়, সেই খাতকে আমরা ঘুরে নিয়ে আসতে পারবো কি? ঘুরে নিয়ে আসতে তো হবেই, সেটা পারবো কি আমার মনে হয় এই মুহূর্তের সাহসী বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য প্রশ্ন নয়। এটা পারতে হবে, কিন্তু পারার কৌশলগুলো কার্যকর করে আমরা তৈরি করছি কিনা, এটাই হচ্ছে মূল বিষয়। পারবো কিনা অবশ্যই পারতে হবে। এইখানে মূল হচ্ছে যে চিহ্নিত যে দুর্বলতাগুলো, যেমন ব্যাংকের মালিকানার যারা অবৈধভাবে অনেকটা বা প্রভাব খাটিয়ে করেছিল তাদের বিতাড়িত করা গেল, এগুলো হচ্ছে যে এক ধরনের সহজ নয়, বাট সুযোগ হয়েছে, এগুলো করে ফেলা যায়। যেখানে যারা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাদের বিষয়গুলো তাদেরকে সরিয়ে দিলে ভালো চিন্তার মানুষগুলোকে ওখানে বসাই দিলাম। এটা হচ্ছে একটা পার্ট, আমি যে ঠিক করতে পারবো কিনা। 2 নম্বর পার্ট হচ্ছে যে আপনার কার্যকর করতে হবে। আমি তো শুধু উপরটা ধরেন দুর্নীতিবাজ এমডিকে সরাই দিলাম, মালিককে সরাই দিলাম, কিন্তু তারপর তো ব্যবসায়ী এবং ব্যাংকের মধ্যে যে সম্পর্ক, সেই জায়গার কিন্তু উন্নতি করতে হবে। বাংলাদেশের সমস্যা একটা নিয়ে গত 15 বছর আমরা বেশি করে বলেছি, সেটা হচ্ছে দুর্নীতি। তো আরেকটা সমস্যা আছে যেটা ধারাবাহিকভাবে আমরা করে গেছি, সেইখানে উন্নতিটা করতে হবে। সেটা হচ্ছে আরেকটা শব্দ খুবই প্রয়োজন এখানে, হয়রানি। একটা হচ্ছে দুর্নীতি, আরেকটা হয়রানি। আজকে নাই কালকে আসেন, 3 দিন পরে দেখা যাবে আমার এই ইয়েটা দরকার, অন্য কাগজ কই, যে কাগজ দরকার নাই সেটা চাওয়া হচ্ছে। একটু সময় ক্ষেপণ, এই কার্যকর করার যে বিষয়টা সেটা খুব গুরুত্বপূর্ণ। আর আরেকটা জায়গায় আমি বলবো যে আমাদের মনোযোগ দিতে, এখন আমি ওইটা খুব একটা ওদিকে জোরালো পদক্ষেপগুলো দেখছি না। ওই যেটা আগে বললাম যে অর্থনীতির চাকা যারা ঘোরাচ্ছে, ব্যবসায়ী মহল হোক, শ্রমিক মহল হোক, বা তৃণমূল পর্যায়ের যে উদ্যোক্তা আছেন, ব্যবসায়ী বলতে কিন্তু শুধু এফবিসিআইয়ের নেতারা ব্যবসায়ী নন, ক্ষুদ্র মাঝারিরাই কিন্তু প্রতি জায়গায়, জেলায়, উপজেলায় অর্থনীতির চাকা তারাই ঘোরাচ্ছেন। তাদের সাথেও কথা বলতে হবে। এই যে কথা বলা এবং একটা মানসিকতা এখানে তৈরি করতে হবে যে আমি যারা মাঠে আছেন তাদের কথাটা শোনার একটা চেষ্টা করতে হবে। এই জায়গাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ছিলেন, যে সময়টাতে আপনি উপদেষ্টা ছিলেন সেই সময়টাও যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। এখন 2024 সালে এসে আমরা দাঁড়িয়েছি, এখন আমরা বেশ বড় বড় চ্যালেঞ্জ আসলে আমাদের সামনে দেখতে পাচ্ছি। আপনি অনেক ধরনের সংস্কারের কথা বলেছেন সেই সময়, এখন যে সংস্কারগুলো করা প্রয়োজন সেটি কি আরো বেশি চ্যালেঞ্জিং কিনা, বা কি ধরনের পদক্ষেপ আসলে আমাদের নেওয়া প্রয়োজন? না, প্রতিটা সময়ই চ্যালেঞ্জগুলো থাকে, নানাভাবে থাকে। মূল বিষয় হচ্ছে যে চ্যালেঞ্জের গভীরতা বা চ্যালেঞ্জের সংখ্যা ওটাও নয়, আমরা কার্যকরভাবে চ্যালেঞ্জগুলো বুঝতে পারছি কিনা এবং তার জন্য সঠিক পদক্ষেপগুলো সময় মতো নিতে পারছি কিনা। আমরা তো পদক্ষেপও নিচ্ছি ডক্টর হোসেন জিল্লুর রহমান, কিন্তু আমরা যেই পদক্ষেপগুলো নিচ্ছি সেগুলো কি টেকসই হচ্ছে কিনা সেটি নিয়ে আমরা কি ভাবছি? আচ্ছা, নিশ্চয়ই সেটা পদক্ষেপ নিচ্ছি, কিন্তু একটু তো সময়ের বিষয় আছে, আমাদের সময় দেওয়ার বিষয় আছে বটে। কিন্তু আমার মনে হয় যে এখানে ওই যেটা বলতে হয় আবারও, যে আমাদের শুধুমাত্র উপরের দিকে কিছু পরিবর্তন করলে এটা পুরোপুরি হবে না। প্লাস পদক্ষেপগুলো কার্যকর করতে হলে যাদের জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তাদের সাথে আলাপ আলোচনা, তাদের সাথে বসা, তাদের কথা শোনা, এবং শুধু উচ্চ পর্যায়ের নেতৃত্বের সাথে নয়, সর্বপর্যায়ের এই জায়গাটা খুব জোরালো করা দরকার। এইখানে আমার মনে হচ্ছে এখনও সেইভাবে আমরা খুব জোরালো পদক্ষেপগুলো এখনও দেখছি না। সেটা সময় একটা বিষয় আছে বটেই,
সময় আমাদের দিতে হবে, কিন্তু পদক্ষেপগুলো কার্যকর করার বিষয়টা, পদক্ষেপ নিলাম এটাতে হয়ে গেল, এটা একটা আমলাতান্ত্রিক ধারণা। পদক্ষেপটা কাজ করছে কিনা সেটার মনিটরিং করা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি একটু জানতে চাই, আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের যারা এখন উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা, তিনি বেশ কিছু কমিশন গঠন করেছেন সংস্কারের জন্য। সেই কমিশনগুলো নিয়ে একটু জানতে চাই, এই পদক্ষেপের মধ্য দিয়ে আসলে আমরা যে সংস্কার আমরা চাইছি, প্রত্যাশিত সংস্কার, সেটি আমরা পাবো কি? সেটা তো সময় বলে দেবে পাবো কিনা। কমিশন গঠন হয়েছে, কমিশনগুলো মানে এখন গঠন হয়েছে, শুধু ওদের টিওয়ার আমরা ঠিক দেখি নাই কি তাদেরকে, এবং পূর্ণাঙ্গ কমিশনগুলো এখনো তৈরি হয় নাই, শুধুমাত্র প্রধান তৈরি হয়েছে। সো এগুলো আমরা খুবই, আমি মনে করি যে জনগণ এখন কিন্তু একটা কথা সত্য, আপনি আমি যারা টেকনিশিয়ান আছে বাইরে যে পথ অতিক্রম করে আসলাম, প্রতিটা পর্যায়ের মানুষ কিন্তু খুবই তীক্ষ্ণ দৃষ্টিতে সব কিছু নজর করছে। তারা প্রতিনিয়ত তাদের যে ছোটোখাটো আড্ডা হচ্ছে, আলোচনায় সব কিছু বিশ্লেষণ হচ্ছে, বিচার হচ্ছে, এটা কাজে দিবে কিনা, এটা হচ্ছে কিনা। সো যারা দায়িত্বে আছেন, অর্থমন্ত্রী, সরকার, কমিশন যারা দায়িত্ব নেবেন, প্রত্যেকের ওই মনোভাবটা থাকতে হবে যে এখানে জবাবদিহিতার জায়গাটা কিন্তু অনুপস্থিত হয়ে যাচ্ছে। নিশ্চয়ই। আপনি মেগা প্রজেক্টের কথা বলছিলেন, মেগা প্রজেক্টটা আমরা যখন দেখেছি সেই সাথে মেগা দুর্নীতিও আমরা দেখেছি, রাষ্ট্রীয় খরচ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সেই ধরনের উদাহরণ আমরা অনেকটা দেখেছি। এগুলো আসলে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য এখন কতখানি জরুরি? মাথাপিছু আমাদের প্রত্যেকের 1 লক্ষ টাকা করে ঋণও আছে, সেই ঋণের দায় থেকে আসলে আমরা বেরিয়ে আসতে পারবো কিনা, এই উত্তরগুলো দিতে চাই। একটি বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেখছেন দেশ সাম্প্রতিক। জি, ডক্টর হোসেন জিল্লুর রহমান, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, মাথা পিছু প্রত্যেকের 1 লক্ষ টাকা করে ঋণ আছে, সেখানে আসলে রাষ্ট্রীয় যে খরচ সেগুলো আমাদের কতখানি নিয়ন্ত্রণ করা জরুরি, কিংবা মেগা প্রজেক্টের সাথে আমরা যে মেগা দুর্নীতিগুলো দেখেছি সেগুলো আমরা কি করে নিয়ন্ত্রণ করব? এটা তো কঠিন কাজ, কারণ অনেকগুলো প্রকল্প অলরেডি চলমান। সেগুলো ধরেন যদি কাগজের পর্যায়ে থাকতো তাহলে তো জাস্ট বাতিল করাটাই একটা সুযোগ ছিল। অনেক প্রকল্প আছে যেগুলো চলমান। সো আমাদের যারা দায়িত্বে আছেন, উপদেষ্টারা, উপদেষ্টা মণ্ডলী, তারা অবশ্যই বিষয়টা দেখছেন যে একটা প্রকল্পগুলোর একটা বিভাজন করছেন, কোনগুলো কোন পর্যায়ে আছে, সেই অনুযায়ী পদক্ষেপ করতে হবে। এমন অনেক কিছু ধরেন আমি তৈরি করে ফেলেছি, প্রায় হয়তো প্রয়োজন ছিল না, কিন্তু এখন সেটাকে শেষ করার একটা হয়তো তাগাদা থাকবে। আবার অনেকগুলো আছে যেগুলোতে বাড়তি অনেক দিক সংযোজন করা হয়েছিল যেগুলো দরকার নেই। সো এই প্রকল্প ভিত্তিক যে বিশ্লেষণ এবং দেখার বিষয়, এগুলো নিশ্চয় করতে হবে। ভবিষ্যতের যে প্রকল্প নেওয়ার যে বিষয়টা, আমি যেটা বললাম না, পুরো এই 15 বছরের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল প্রকল্প প্রীতি। যেভাবে হোক প্রকল্প নাও, কি এটার কোনো দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ কি না এটা বিষয় নয়। সো এই জায়গায় অবশ্যই আমাদেরকে রাষ্ট্রে ধরতে হবে, কিন্তু যেগুলো কাজ করার প্রয়োজন সেগুলো তো আর বাদ দেওয়া যাবে না, কারণ আমাদের অর্থনীতির প্রয়োজনে। সো এইখানে উপদেষ্টা মণ্ডলী যারা এখন দায়িত্বে আছেন, তাদের অন্যতম চ্যালেঞ্জ হবে এই বিষয়ে ইয়েস নো এইভাবে জিনিসটা নয়, সার্বিক একটা বিশ্লেষণ করতে হবে, কোন পর্যায়ে কোনটা আছে, কোনটা কতটুকু মানে পরিবর্তন করা প্রয়োজন, এবং ওটার যে বাস্তবায়নের যে কাঠামো আছে সেটাকে আরো কার্যকর কিভাবে করা যায়, অনেক কিছু করার আছে। এই জায়গাটিতে আমি একটু জানতে চাই, আপনি যেহেতু বিগত সময় আসলে উপদেষ্টা ছিলেন, অন্তর্বর্তী সরকারের সামনে আমরা দেখছি আসলে সংস্কারের পাহাড় জমেছে। সংস্কার বলতে আসলে আমরা সাধারণত কি বুঝবো, কিভাবে আমরা এই সংস্কারগুলো করব, কিংবা আপনাদের সময় আপনাদেরকে অনেক কিছু সংস্কার করতে হয়েছে, এখন আসলে আমরা যে অবস্থানে দাঁড়িয়ে আছি সেখানে এই সংস্কারগুলো করতে আমাদের ঠিক যৌক্তিক কতখানি সময় প্রয়োজন বলে আপনি মনে করেন? যৌক্তিক শব্দটা যেহেতু ব্যবহার করেছেন, তাহলে যৌক্তিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। যৌক্তিক শব্দটার আমরা যদি এটাকে অর্থবহ একটা শব্দ হিসেবে ব্যবহার করি, তার মানে হচ্ছে যে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, মানে সংস্কার, আমি এই সংস্কার করব। 2 নম্বর, ওটা যে করব শুধু ঘোষণা নয়,
ওটা করার সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে সেই বাস্তবায়ন কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাচ্ছে। সো যৌক্তিক বিষয়টা আই থিঙ্ক নির্ভর করছে আমি যে সংস্কার কার্যক্রম সুনির্দিষ্টভাবে চিহ্নিত করছি কিনা, এবং শুধু বড় আকারে চিহ্নিত করলে হবে না, সুনির্দিষ্টভাবে করতে হবে। আর 2 নম্বর হচ্ছে ওই সংস্কার বাস্তবায়ন করার জন্য আমি কী ধরনের পদক্ষেপ নিচ্ছি সেটা নিয়ে সুনির্দিষ্টভাবে এগোতে পারছি কিনা। এই দুইয়ের উপর নির্ভর করে আসলে যৌক্তিকটা কতটুকু কোন জায়গায় আমরা দেখতে হবে। এবং যখনই আসলে আমরা সংস্কারের কথা বলছি, গণতান্ত্রিক ধারায় চলা ছাড়া তো আসলে একটি রাষ্ট্রের সংস্কার সম্ভব নয়, এবং গণতান্ত্রিক ধারায় যখন আমাদের যেতে হবে নিশ্চয়ই একটি নির্বাচন আমাদের সামনে রাখতে হবে। আপনি আস্থার কথা বলছিলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি যেমন আমাদের আস্থা রাখতে হবে, এই সংস্কারগুলো যে আমরা করতে পারবো সেখানেও আমাদের আস্থা প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন কতখানি হতে যাচ্ছে, কিংবা সুষ্ঠু নির্বাচন কবে নাগাদ হতে পারে সব ধরনের সংস্কার পার করে? সুষ্ঠু নির্বাচন কবে নাগাদ হতে পারে এখানে আসলে এটার উপর উত্তর দেওয়া সম্ভব নয়, এই অর্থে যে এটা নির্ভর করছে অনেক কিছুর উপর। অন্তর্বর্তীকালীন সরকার তাদের কার্যক্রম কতটুকু সুনির্দিষ্টভাবে বিন্যস্ত করতে পারছেন এবং সেটার বাস্তবায়ন কতটুকু সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে পারছেন সেটা। এবং আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে অংশীজন যারা আছে, এই যে রাজনৈতিক গণতান্ত্রিক ধারার এগোবার জন্য যারা অংশীজন, রাজনৈতিক দল আছে, সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিষয় আছে, এবং শুধু রাজনৈতিক দল নয়, রাজনৈতিক মনস্ক বিভিন্ন জনগোষ্ঠী আছে, তাদের সাথে আলাপ আলোচনার কাজটাও কিন্তু সংস্কারের বাস্তবায়নের অন্যতম একটা অংশ হতে হবে। সংস্কার মানে শুধু একটা কমিটি করলাম, তারা কিছু বিশেষজ্ঞ দিয়ে একটা রিপোর্ট বের করলো, এইভাবে সংস্কারটা দেখলে আমরা কিন্তু একটা আমলাতান্ত্রিক ধারণার মধ্যে আটকে থাকব। সংস্কার মানে হচ্ছে যে উদ্দেশ্যগুলোকে এক ধরনের প্রতিষ্ঠা করতে হবে খুবই দৃশ্যমানভাবে, বাস্তবায়নের কৌশলটাকে দৃশ্যমানভাবে সবার সামনে উপস্থাপন করতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। আর অংশীজনদের সাথে আলোচনার জায়গাগুলো খুবই সুনির্দিষ্টভাবে, সংহতভাবেই সেই জায়গাগুলো, সেই আলোচনাগুলো চালিয়ে যেতে হবে। যার জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি যে এই দিকটাও, মানে কমিশন যেমন হয়েছে, কমিশনেও শুধুমাত্র বিশেষজ্ঞদের বিষয় নয়, মানুষের নানা ধরনের আছে, আকাঙ্ক্ষা আছে, তারাও কিন্তু এক ধরনের বিশেষজ্ঞ। তারা হচ্ছে জীবন বিশেষজ্ঞ, জীবন ভিত্তিক বিশেষজ্ঞ। আমি অর্থনীতিবিদ, আমি হয়তো কেতাবে অনেক কিছু জানি, কিন্তু যে প্রত্যেক দিন বা একটা প্রজেক্ট চালাচ্ছে, একটা ব্যবসা চালাচ্ছে, তার কিন্তু জীবন ভিত্তিক সে বিশেষজ্ঞ। তাকে আমি কতটুকু তার সাথেও আলোচনা করছি, তাদেরকে কিন্তু গত এই যে আগের সময়কালটায় আমরা এই জীবন ভিত্তিক বিশেষজ্ঞদেরকে সম্পূর্ণ পাশে রেখেই সব কিছু করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম আমি একটা দায়িত্ব মনে করব, এই জীবন ভিত্তিক বিশেষজ্ঞ মহল সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, তাদের সাথে আলোচনার জায়গাগুলোকে জোরদার করতে হবে এবং এগুলো ব্যাপারে একটা মানসিকতারও প্রয়োজন আছে, কিন্তু একটা আস্থা অর্জন করতে হবে। আস্থা এবং শোনার মানসিকতা কিন্তু খুব জরুরি। নিশ্চয়ই আপনি আস্থার কথা বলছিলেন, আমরা একটি বিশ্বাসযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চয়ই দেখতে চাই। সেটি তৈরি করা আসলে এখনকার পরিবেশ, এখন কি আমরা যে অবস্থানে আছি সেখানে কতটা কঠিন, একটু এটিও জানতে চাইবো। তবে উত্তর নেওয়ার আগে আমাকে আরো একটি বিরতি নিতে হবে। জেরুজালেম দেশ সাম্প্রতিক আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সাম্প্রতিক দেখছেন, ডক্টর হোসেন জিল্লুর রহমান। বিশ্বাসযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি করা এখন আমাদের জন্য যতখানি প্রয়োজন, তেমনি রাজনৈতিক নবায়নও যথেষ্ট প্রয়োজন এই মুহূর্তে আমাদের জন্য। রাজনৈতিক দলগুলো কতখানি প্রস্তুত? সেটা তো এক অর্থে তাদের কর্মকাণ্ড দেখে আমাদের বুঝতে হবে। আমার মনে হয় যে এই যে পরিবর্তনটা হলো, অবশ্যই যাদেরকে বিতাড়িত করা হলো তারা তো এক অর্থে সিন থেকে অনুপস্থিত, কিন্তু অন্য সব রাজনৈতিক মহল তো এটাকে করেছে, স্বাগতম জানিয়েছে, এবং তারা নতুন করে রাজনীতিবিদ হিসেবেও তারা ভূমিকা রাখার একটা সুযোগ হিসেবে দেখছে। সো তারা কতটুকু প্রস্তুত সেগুলো আমার মনে হয় এই প্রশ্নটা সবার জন্য প্রযোজ্য। আপনি যদি রাজনৈতিক নবায়ন বলেন, রাজনৈতিক দলগুলো কতটুকু প্রস্তুত, অন্তর্বর্তীকালীন সরকারও কতটুকু প্রস্তুত, এবং বিশেষ করে
বিভিন্ন জনগোষ্ঠী যেটা আছে, সাধারণ মানুষ, আমরাও কতটুকু প্রস্তুত এই রাজনৈতিক নবায়ন যে শব্দটা আপনি ব্যবহার করলেন, এটা আই থিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ চয়ন, এই অর্থে যে আমরা শুধুমাত্র যেন তেন একটা নির্বাচন করে ফেললাম, তার থেকে একটু বৃহত্তর আঙ্গিকে আমাদের আকাঙ্ক্ষাটা প্রতিষ্ঠা করছি। রাজনৈতিক নবায়নের মধ্যে অবশ্যই নির্বাচন একটা বিষয়, কিন্তু এই যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলোর সঠিক পুনর্নির্মাণ সেটাও একটা বিষয়। এবং এখানে সব কিছু যে ধ্বংস হয়ে গেছে সেটাই লক্ষ্যবস্তু নয়। যেমন আমি যদি বলি যে এই মুহূর্তে কয়েকটা বিষয় যদি অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দেয়, এই রাজনৈতিক নবায়নের জন্য এটা গুরুত্বপূর্ণ হবে। যেমন কালকে যদি বলে যে এখন থেকে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় মার্কায় হবে না, এই দলীয় মার্কার হওয়ার ফলে স্থানীয় সরকার ব্যবস্থা পুরো একটা সমস্যার মধ্যে নিপতিত হয়েছে। এটা কিন্তু আগামীকালই যদি অন্তর্বর্তীকালীন সরকার এটা ঘোষণা দেন, নির্বাচন এই মুহূর্তে করতে হবে তা নয়, বাট ভবিষ্যতে যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় মার্কায় হবে না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হতে পারে। সেটা করলে ভিন্নভাবে কিন্তু আমরা যখনই নির্বাচনের কথা বলি তখন সংসদ নির্বাচনের কথাই শুধু মাথায় আসে। স্থানীয় সরকার এবং সংসদ, স্থানীয় সরকারের কয়েকটা স্তর আছে, সবগুলো মিলে কিন্তু হচ্ছে নির্বাচনী ব্যবস্থা। ইভেন আপনি যদি চিন্তা করেন প্রচলিত যে ধারণাগুলো, এর থেকেও বেরোবার প্রয়োজন আছে। যেমন ঢাকা শহর যদি চিন্তা করি, আমরা দুটা মেয়র তৈরি করেছি এখানে, তাই না, নর্থ সাউথ ওয়ার্ড। আপনি যে কোন ওয়ার্ডে থাকেন জানি না, আমি থাকি ধানমন্ডি ওয়ার্ডে। ওই ধানমন্ডি ওয়ার্ড কিন্তু অনেক শহরের চেয়ে বড় যদি জনসংখ্যা বলি। এখন এটাও আমাদের বিবেচ্য বিষয় যে এত বড় জায়গায় আমরা এই ওয়ার্ডে শুধু একটা কাউন্সিলর, এটা দিয়ে কি এটা চালানো সম্ভব? এখানেও তো একটা আমরা এক ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা চিন্তা করতে পারি, যে আমরা যখনই মনে করি যে বিশেষ করে মেগা সিটি যেগুলো আছে, বৃহৎ একটা অংশ তো এখানে বাস করি, ঢাকা শহরে, আপনার চট্টগ্রাম শহরে, এখানে আমাদের প্রাত্যহিক জীবন চলাচল সব কিছুই, সেখানে স্থানীয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নির্মাণ এই জায়গায় তাদের চিন্তা সীমাবদ্ধ থাকা উচিত নয়। তারা সংস্কারের ধারণাটা যেগুলো আগেও চিন্তা হয় নাই সেগুলো কিন্তু চিন্তার মধ্যে আনা দরকার। নতুন করে আসলে আমাদের অনেক জায়গায় ভাবতে হবে। আপনি আওয়ামী লীগের এই মুহূর্তে কার্যত তারা অনুপস্থিত আছে সেই কথাটি বলছিলেন, সেই যে শূন্য অংশটি আছে সেই শূন্য অংশটি দেশে নানান রাজনৈতিক গোষ্ঠী তৎপর হচ্ছে, সেখানে আসলে কোনো ধরনের সংঘাতের সৃষ্টি হতে পারে কি? না, সংঘাত সৃষ্টি হবে যদি আমরা শুধু এই যে সচল হওয়ার কাজটাকে শুধু দখলের একটা মানসিকতা থেকে করি। সচল হওয়া মানে হচ্ছে আমার যোগ্য যে আমার প্রয়োজনীয় রাজনৈতিক ভূমিকা সেটা রাখার জন্য আমি যদি সচেষ্ট হই, তাহলে কিন্তু এই সংঘাত হওয়ার কথা নয়। কিন্তু সংঘাত হবে যদি আমি দখলি মনোভাব নিয়ে করি, যে আগের আওয়ামী লীগের সময়ে এক ধরনের বাস টার্মিনাল দখল ছিল, এখন আমি সেটাকে অন্যভাবে দখল করব। এই দখলি মানসিকতা যদি হয় তাহলে সংঘাত তৈরি। এবং সেটা কিন্তু দখলি মানসিকতা নিয়ে সংঘাতগুলো শুধু কিন্তু আসলে কিন্তু এগুলো রাজনৈতিক সংঘাত নয়, এগুলো হচ্ছে প্রভাবের সংঘাত, এগুলো হচ্ছে নিজেদের যে বলে এক ধরনের দুর্নীতি করার অধিকারের সংঘাত। এই জায়গা থেকে আমাদের মুক্ত হওয়া খুব প্রয়োজন। এবং আমি যেটা বলছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেমন তাদের কর্মকাণ্ড কি করতে চান সেগুলো যেমন তারা আরও জোরালোভাবে তুলে ধরা দরকার, রাজনৈতিক দলগুলোর একই দায়িত্ব আছে। তারা কিভাবে দেখতে চায়, তারা যে দুর্নীতির বিষয় কিভাবে ওরা ট্যাকেল করবে, সুনির্দিষ্ট প্রস্তাব তাদের তরফ থেকে আসা উচিত। নিশ্চয়ই আপনি প্রভাবের কথা বলছিলেন, আমরা প্রভাব বিস্তার করতে দেখেছি এবং আমরা একনায়কতন্ত্রও দেখেছি বাংলাদেশে। একজন ব্যক্তি তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেছেন, সেই প্রভাব খাটাতেও আমরা দেখেছি। আপনার কোন একটা ইন্টারভিউ আমি দেখছিলাম আজকে, সেখানে আপনি বলছিলেন ক্ষমতাশীলদের চোখে সবসময় রঙিন চশমা থাকে, সেই রঙিন চশমা আমরা কতখানি খুলতে পারবো? খুলতে তো হবেই, মানে খোলা খুব প্রয়োজন। আমি যেই প্রেক্ষিতে ওই শব্দটা ব্যবহার করেছিলাম তখন যেমন যারা বিতাড়িত হলো সেই ক্ষমতাসীন গোষ্ঠী, তারা রঙিন চশমা এই অর্থে দেখছিল যে মানুষ যখন
বলছে যে আমি মূল্যস্ফীতির চাপে আমার সংসার পিষ্ট, তারা তখন শুধু মেগা প্রকল্পের চাকচিক্যটা দেখছে। ওইটাই হচ্ছে রঙিন চশমার। রঙিন চশমা দিয়ে কোনটা দেখছি সেটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়, কারণ ওই সময় রঙিন চশমা এক ধরনের। অন্তর্বর্তীকালীন সরকারকেও সতর্ক থাকতে হবে, তারাও যেন রঙিন চশমার মধ্যে না পড়ে যায়। তারা হয়তো মনে করতে পারে যে আমি তো কমিশন বসাই দিলাম, এই কমিটি করলাম, ওই কমিটি করলাম, তাহলে তো কাজ হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো তো হচ্ছে প্রথম পদক্ষেপ, এগুলো বাস্তবায়ন করতে হবে। চলমান অনেক চ্যালেঞ্জ মানুষের জীবনে, প্রত্যেক দিনের জীবনে আছে, সেগুলো আবার নির্মাণ করতে হবে। সো রঙিন চশমার ক্ষমতার সাথে সবসময় এই একটা থাকে, একটা বলা যায় একটা ডেঞ্জার থাকে, যে আমরা রঙিন চশমা এক এক সময় এক এক ধরনের রঙিন চশমা পরি। সেটা থেকে মুক্ত থাকা খুব প্রয়োজন, এবং মুক্ত থাকার অন্যতম মাধ্যম হচ্ছে মানুষের সাথে যোগাযোগটা রাখা, কথা বলার, তাদের কথা শোনা। জনবিচ্ছিন্নতা হচ্ছে, জনবিচ্ছিন্ন নানা ধরনের হয়, এবং জনবিচ্ছিন্নতার বিষয়টা নিয়ে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। নিশ্চয়ই। ডক্টর হোসেন জিল্লুর রহমান, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা যে শিরোনামটি নির্ধারণ করেছিলাম সেই প্রশ্নটি করেই আমি আসলে শেষ করতে চাই। আপনি কেমন বাংলাদেশ চান আগামীতে? আমি চাই বাংলাদেশ যেটা আপনার সব মানুষ, আমরা যে বৈষম্যহীন বলছি, আমি বলছি এখানে একটা বাংলাদেশ চাই যেখানে একটি শব্দ সবার সামনে প্রতিষ্ঠিত হবে, সেটা হচ্ছে ন্যায়, ইনসাফ। নানাভাবে আমরা শব্দটা ব্যবহার করি, এই শব্দটাকে আমাদের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। যে কোনো কেউ, সেটা গ্রাম শহর, ক্ষমতাসীন ক্ষমতাহীন, নারী পুরুষ, কৃষক শ্রমিক এবং উদ্যোক্তা, কোনো জায়গায় যেন এই বৈষম্যের ছোঁয়াগুলো না হয়, এইটা আমাদের হওয়া দরকার। একই সাথে আমাদের কিন্তু আত্মবিশ্বাসে বলীয়ান একটা স্বপ্নের জায়গায় তৈরি করতে হবে। আমি বিশেষ করে মনে করি বাংলাদেশ আগামীতে, এই যে আমরা বলি যে বৈশ্বিক দক্ষিণ, গ্লোবাল সাউথ, আমরা এমন অনেকটা অভ্যস্ত হয়ে গেছি যে এলডিসি থেকে আমরা উন্নত হলাম, অথবা সার্কের একটা ছোটোখাটো প্লেয়ার হিসেবে আমরা থাকলাম। আমাদের যে সক্ষমতা আছে, এটা দৃশ্যমান নয় এখনো। সেই সক্ষমতার ভিত্তিতে আমি চাই যে আমরা বৈশ্বিক দক্ষিণের অন্যতম একটা লিডিং প্লেয়ার, একটা নেশন হিসেবে আবির্ভূত হব। কিন্তু সেটা করতে হলে যা যা করা দরকার, তার জন্য আমরা তো ঘোষণা এবং ফলাফল এর মধ্যে যে দূরত্ব থাকে, সেটা কমিয়ে এনে আমাদের এই স্বপ্নটাকে প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ বিশ্বের বুকে আসলে আমরা বাংলাদেশ নিজেরা আমাদের নিজেদের মতন করে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, এবং আমরা সেই যে স্বপ্ন দেখছি, আশা করছি যে আমরা সেই স্বপ্ন নিশ্চয়ই বাস্তবায়ন করতে পারবো। ডক্টর হোসেন জিল্লুর রহমান, অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি দেশ সাম্প্রতিকের সময় দিয়েছেন। ভালো লেগেছে। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক একবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।